হয়েছিল, মহামান্য রাজ্যপাল অনুমোদন দিয়ে দিয়েছে। সোমবার থেকে এই বিল কার্যকর হয়ে যাবে পশ্চিমবঙ্গে। বিল কার্যকর হয়ে গেলে ভয় কাদের কাদের থাকছে তাহলে বুঝতে আর অসুবিধে নেই। যারা আজকে পালিয়ে বেড়াচ্ছেন, লুকিয়ে বেড়াচ্ছেন, যাদের বিরুদ্ধে নানান অভিযোগ রয়েছে, সম্প্রতি যে ব্যক্তিকে নিয়ে আমরা কথা বলছিলাম তার বিরুদ্ধে অভিযোগ, আর.জি. কর তো বড় একটা পজিশন, যে জায়গায় দাঁড়িয়ে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে আর.জি. কর কাণ্ডের। এছাড়াও মারাত্মক অভিযোগ তোলাবাজি, মারাত্মক অভিযোগ তিনি পালিয়ে পালিয়ে বেরিয়েছেন। ঠিক সেই জায়গায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যখন মুর্শিদাবাদে গিয়েছিলেন, সেখান থেকে দুটো বার্তা খুব স্পষ্টত দিয়েছিলেন। গুন্ডাদের কাপড় ধরা খুব স্বাভাবিক, এই বার্তা দুটো শুনুন। তার মধ্যে একজন হুমায়ুন কবির ছিলেন, তাকেও দিয়েছিলেন বার্তা। শুনুন দুটো বক্তব্য। পুলিশকে খুব ক্লিয়ার ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, ধুলিয়ান, শামসেরগঞ্জ, বেলডাঙ্গা, রেজিনগর, শক্তিপুরের মতো ঘটনা ঘটলে কাউকে ফোন করার দরকার নেই। আপনার ভারতীয় ন্যায় সংহিতাতে যা বলা আছে, আপনার অশোক স্তম্ভ, আপনি যে ট্রেনিং নিয়ে এসছেন, আপনি যে শৃঙ্খলিত বাহিনীর ট্রেনিং নিয়ে এসছেন, সেই অনুযায়ী ডু ইট নাও। পরিষ্কার খোলা ছুট দেওয়া হয়েছে। আর যে হিন্দু শরণার্থীরা জেলের ভিতরে আছে, ডিএম সাহেবকে বলেছি পিপির সঙ্গে কথা বলে এদের জেল থেকে মুক্ত করতে হবে। মুর্শিদাবাদ জেলায় সার্বিক ডেভেলপমেন্ট আমরা করব, ল অ্যান্ড অর্ডার ঠিকঠাক থাকবে। রেল লাইন ভাঙা, রেল জ্বালানো, বাস পোড়ানো, থানা পোড়ানো, বিডিও অফিস জ্বালানো, পুলিশকে মারা, পুলিশকে শাটারের ভিতরে ঢুকতে হওয়া, এইসব অতীত। আর এখন থেকে এগুলো হবে না। এখানে যিনি জেতার পরে পদত্যাগ করেছেন দুটো জায়গায় জেতার জন্য, উনাকে আমি বলেছি আপনি নির্বাচিত প্রতিনিধি, সংবিধান মেনে উন্নয়নের কথা বলুন। আমি দুর্বল মুখ্যমন্ত্রী নই, আমি মমতা ব্যানার্জির মতো কাপুরুষ নই। আপনি যা খুশি বলবেন আর আমি শুনে যাব, এটা আমার আমলে হবে না। অমিতাভদা, কাপড়টা তাহলে ধরছে এবার গুন্ডাদের, তাই তো? কাল থেকে বুঝবো। সোমবার এই আইনটা কার্যকর হওয়ার কিন্তু আরো একটা গুরুত্বপূর্ণ দিক রয়েছে, সেটা হচ্ছে এই যে একটি উপনির্বাচন এগিয়ে আসছে, সেই উপনির্বাচনে প্রচারের ভঙ্গি কি হতে যাচ্ছে তার আভাস আমরা পেয়েছিলাম যিনি পদত্যাগী বিধায়ক হুমায়ুন কবির, তার এর আগের বলা ভাষণে সরাসরি মুখ্যমন্ত্রীর নাম নিয়ে বা মুখ্যমন্ত্রী পদ উল্লেখ করে তিনি যে ভাষায় যে কদর্য আক্রমণ হেনেছেন এবং সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার চেষ্টা করেছেন, এই গুন্ডা দমন আইন এই মানে যদি তৈরি না হয়ে এর মধ্যে যদি কার্যকর না হতো, তাহলে এরকম আরো বাড়বাড়ন্ত আমরা দেখতে পেতাম এবং সেটা কিন্তু শেষ পর্যন্ত আমাদের রাজ্যেরই একটা অংশকে উত্তপ্ত করে তুলে শুধুমাত্র কয়েকটা ভোটের জন্য যারা বলতে পারে যে কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেব বা এই ধরনের বা ওই একটা সম্প্রদায় এক মিনিটে সব উল্টে পাল্টে দিতে পারে বা তছনছ করে দিতে পারে, যারা কয়েকটা ভোট পাওয়ার জন্য এইভাবে একটি সম্প্রদায়ের পরিচয়কে দাঙ্গাকারী, হিংস্র, আক্রমণাত্মক, মানবতা বিরোধী বলে একটি সম্প্রদায়কে চিহ্নিত করেন বা তাদেরকে সেইভাবে ব্যবহার করতে চান, এদের আগে লাগাম পড়ানোটা খুব দরকারি। এবং স্বাভাবিকভাবেই তাকে বিধানসভার ভেতর থেকে ভাষায় লাগাম পড়ানোর জন্য যথাযথ শিক্ষা দিয়েছেন মুখ্যমন্ত্রী। এবার যে আইন হাতে আসলো, সেই আইনের মাধ্যমে কিন্তু এই ধরনের যে কোনো পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্তে এই ধরনের বাড়বাড়ন্তের উপরে একটা কড়া নিয়ন্ত্রণ কায়েম হবে। এখন প্রশ্নটা এখানেই যে এই আইন কেন প্রয়োজন হয়ে পড়লো পশ্চিমবঙ্গের মাটিতে? দীর্ঘ 15 বছর ধরে আমরা আইনের শাসনের বদলে শক্তিমানের শাসন দেখেছি। আমরা দেখেছি বাহুবলীদের শাসন, জায়গায় জায়গায় ক্লাবগুলো, আমি বাড়ি করব, আমি ফ্ল্যাট কিনবো, আমাকে তার জন্য গুন্ডা ট্যাক্স দিতে হবে, আমি আমার পরিবারকে নিয়ে সুখে বসবাস করব, আমাকে আক্রান্ত হতে হবে পাড়ার কোনো উঠতি ছোকরা, সে আমার মেয়েকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে দেবে আর মুখ্যমন্ত্রী বলে দেবেন ছোট্ট ঘটনা, ওরকম হয়, শরীর থাকলে জ্বর টর হয়, ওরকম হয়। আমি শান্তিতে বসবাস করবার নাগরিক অধিকার আমার যেটুকু,
এবং যেই কারণে গোটা পশ্চিমবঙ্গ থেকে একটা বিরাট সময় পর্যন্ত চাকরি বাকরি ছেড়ে দিন, কর্মসংস্থান নেই, মেধা পালিয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গ ছেড়ে, শিল্প আসছে না, এ সমস্ত আছেই। যেটা বার বৃদ্ধি ঘটেছে সেটা হচ্ছে পরিষ্কার বহিরাগত দুষ্কৃতি এবং এইখানকার জমিয়ে তোলা মৌরুষি পাট্টা হিসেবে জাঁকিয়ে বসাই দুষ্কৃতীদের রাজত্ব, যারা বর্ডারে সমস্ত চালানকে নিয়ন্ত্রণ করে এবং শহরাঞ্চলে বসে থেকে সিন্ডিকেট চালিয়ে যারা তাদের শেষ পর্যন্ত ওই সুবিধাটা দেয় তৃণমূলকে। যে নেত্রী ক্ষমতাতে এসেই প্রথমে উচ্চারণ করেছিলেন যে আমি গুন্ডা কন্ট্রোল করি, স্বাভাবিকভাবে বোঝাই যাচ্ছে এই সরকারটাই দাঁড়িয়েছিল এই দুর্বৃত্তদের ঘাড়ের উপরে। এই দুর্বৃত্তদের যদি অপসারিত না করা যায়, মানুষের আস্থা ফিরবে না সাংবিধানিক ব্যবস্থার প্রতি। খুব স্বাভাবিক। আচ্ছা, দেবব্রত উৎসুক হয়ে কিছু বলতে চাইছেন, একটু শুনে নি তাহলে। যাই হোক, কাঞ্জিলাল সাহেব মোটামুটি 15 বছর ধরে রেখেছেন, মানে লাইনটা 15 বছর আগে সবকিছু মানে ফুলে ফুলে বেচানো ছিল, কোনো অবস্থা ছিল না, মানে সেখানে ওই ঢেকে গলার 15 বছর আগে কোনো মুখ্যমন্ত্রীকে দেখা যায়নি থানায় গিয়ে দুষ্কৃতীদের ছাড়িয়ে নিয়ে আসছে। না না, 15 বছর আগে কোনো পৌঁছতো কোথায়? গলায় একটা কই মাছ দিয়ে দিত, ডাকতো, এতে গলায় একটা কই মাছ দিয়ে দিত, আর ডাকতো ওই পার্টি অফিসে ডাকতো, হাতটা কেটে নিত, হাত দুটো কেটে নিত, কোথায় গিয়ে একটা জিপ কেটে দিত, থানা অবধি পৌঁছতো নাকি? আপনাদের তো বামেদের শাসন ব্যবস্থা খুব ভালো লাগছে, বামেদের শাসন ব্যবস্থা তো খুব ভালো ছিল, একদম বাস রাস্তায় দাঁড়াতো, সেখান থেকে বরযাত্রীদের রাস্তায় নামানো হতো, সেখানে ধর্ষণ করা হতো, আবার বাসে তুলে দেওয়া হতো। খুব দারুণ শাসন ব্যবস্থা ছিল, আপনারা আরো ভালো মনে করছেন। এখন গুন্ডা দমন আইন কিভাবে প্রয়োগ হবে, সেটা মৌলিক অধিকার মানুষের রক্ষা হবে কিনা, সেটা বিরোধীদের বিনা বিচারে তাদের এক বছর আটকে রাখা হবে কিনা, তার আশ্বাসটা কে দেবে? এটার অপপ্রয়োগ হবে কিনা, তার আশ্বাসটা কে দেবে? এখন মৌলিক অধিকার রক্ষা হবে কেন, তার আশ্বাসটা কে দেবে? আচ্ছা, দেবব্রত তো অনেকগুলো প্রশ্ন তুলেছেন। আমার এই প্রশ্নের জায়গায় আমি ডেফিনেটলি চার্লসদার কাছে আসবো। একটা জায়গাকে নিয়ে আমি এখানে চার্লসদাকে আসতে চাই, তা হচ্ছে এই যে দেবব্রত দ্বারা বলছেন না, ফিরদৌসী বেগম প্রাক্তন বিধায়ক, আজকে নরেন্দ্রপুরে এমন এক ঘটনা ঘটেছে যেখানে একজন মহিলা বিজেপি সমর্থক, তাকে লাইট পোস্টে বেঁধে মারধর করা হয়েছে, গলায় ফাঁস লাগিয়ে ব্লেড দিয়ে জিভ কেটে নেওয়ার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ আসছে। আমাকে একবার দেবব্রত, আমি ডেফিনেটলি চার্লসদার কাছে আসবো, দেবব্রতদা যেগুলো বলছেন, আজকে এরা এখনো সাহস পাচ্ছেন, এই সমস্ত অভিযোগকারী যারা, আইন আসলে তো এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে তাহলে পরে সরকার। শুনুন চার্লসদা, আমি আসছি। দেখুন, প্রথম কথা হচ্ছে, একটু আগে দেবব্রতবাবু বলছিলেন যে মৌলিক অধিকার ইত্যাদি, আমি মনে করিয়ে দিই, একটু পেছনে নিয়ে যাই আপনাদের। 1971 মিসা মনে আছে আপনাদের? মেনটেন্যান্স অফ ইন্টারনাল সিকিউরিটি অ্যাক্ট, কংগ্রেস আমলে এসেছিল মিসাতে যে প্রিভেন্টিভ ডিটেনশন বলে যে বস্তুটি ছিল, প্রচুর রাজনৈতিক কারণে তাদের মাসের পর মাস ভেতরে ঢুকিয়ে দেওয়া হতো মিসা। তার আগে চলে আসুন আপনি, তার একটু পরে চলে আসুন 75-77-এ। আপনার মনে আছে কলকাতা শহরে হিপি কাট বলে একটা ব্যাপার ছিল, মানে যাদের বড় বড় চুল ছিল তাদের কংগ্রেস পুলিশ দেখে কেটে দিত চুল। যদি পাড়ায় কেউ ধরুন অপোজিশন পার্টি করতো, বড় চুল থাকতো, অপোজিশন পার্টি করলে যাতে না করতে পারে, কংগ্রেসকে অপোজ না করতে পারে, চুল কেটে দেওয়া হতো, হিপি কাট। এটা 75-77-এ ছিল, কলকাতা শহরে ছিল এটা, কংগ্রেসের পুলিশ করতো এটা। তো আমাদের কিন্তু কাজ এটা নয়, যেটা মুখ্যমন্ত্রী বারে বারে বলেছেন এবং অ্যাসেম্বলি দাঁড়িয়ে বলেছেন যে এই আইনের অপব্যবহার হবে না, রাজনৈতিক বিরোধিতার কারণে অপব্যবহার হবে না। যে আইনটি পাস হয়েছে এটা দ্য ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বিল 2026। এখন পার্সপেক্টিভটা কি পার্সপেক্টিভ? কারণ মনে রাখতে হবে, দেখুন, আমাদের মানুষ বিজেপিকে মানুষ আশীর্বাদ দিয়ে কেন পশ্চিমবঙ্গে এনেছে, তার অনেকগুলো কারণ আছে। তার মধ্যে একটি কারণ হচ্ছে আইনের শাসন প্রতিষ্ঠা করতে। একদম। কারণ আপনাদের মনে আছে হয়তো যে ভোটের 1-1.5 মাস আগে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস বলেছিলেন যে দেয়ার ইজ আ কমপ্লিট ব্রেকডাউন অফ ল অ্যান্ড অর্ডার ইন ওয়েস্ট বেঙ্গল। তার আগে হাইকোর্ট এখানে বলেছিলেন, কলকাতা হাইকোর্ট বলেছিলেন যে এখানে আইনের শাসন বলে কিছু নেই, সবটাই শাসকের আইন। অতএব আমাদের এখানে ইলেকশনের 1.5 মাস আগে যখন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি এসেছিলেন, তিনি যে সংকল্পপত্র প্রকাশ করেছিলেন, সেখানে প্রথম যেটা ছিল আমাদের এখানে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। তা আমরা আইনের শাসন প্রতিষ্ঠার দিকে এগোচ্ছি। 2 নম্বর, আমাদের কেন মানুষ ভোট দিয়েছে? তুষ্টিকরণের রাজনীতি যে চলছিল, তুষ্টিকরণের রাজনীতির নামে যে মাফিয়া রাজ চলছিল, যে জেহাদি রাজনীতি চলছিল, তার মানুষ শেষ দেখতে চেয়েছিল, আমরা সেটাও দেখাতে চাই। 3, আমাদের মানুষ কেন ভোট দিয়েছে? এখানে শিল্প করতে হবে,
4 আমাদের মানুষ কেন ভোট দিয়েছে, এখানে আরও বেশি করে চাকরির সুযোগ করতে হবে। 5 আমাদের কেন মানুষ ভোট দিয়েছে, নারী সুরক্ষা করতে হবে। নারী সুরক্ষার জন্যও কিন্তু এই গুণ্য দমন আইনের প্রয়োজন আছে, যেটা একটু আগে আর অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস নিয়ে, মানে কোনটা অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বলবো তা আইনে স্পষ্ট বলে লেখা দেওয়া আছে। হয়েছে। আমাদের মূল বক্তব্য হচ্ছে, দেখুন, মনে রাখতে হবে যে হয়তো বিজেপি সরকার ক্ষমতায় এসেছে ঠিকই, কিন্তু এই যে অতি বামপন্থা এবং মৌলবাদী জেহাদি যে এলিমেন্টগুলো পশ্চিমবঙ্গে ঘাপটি মেরে শুয়ে আছে, তারা কিন্তু অপেক্ষা করে বসে আছে কখন আমাদের এগেনস্টে এরা ঝাঁপিয়ে পড়তে পারে। অতএব এই কথাটাও কিন্তু আমাদের যে সরকার বা মাননীয় শুভেন্দু অধিকারীকে মনে রাখতে হচ্ছে। পাশাপাশি মনে রাখতে হবে যে বাবর, হুমায়ুন কবির, শাহজাহান, শওকত মোল্লা, জাহাঙ্গীর, এদের যুগ শেষ। আপনি পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে বলবেন যে 30% হিন্দু আর আমরা 70% মুসলিম, ওদের ভাগীরথীতে ভাসিয়ে দেবো, ওই যুগ শেষ। এটা কিন্তু যেটা একটু আগে বললেন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, যে আমি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো দুর্বল চিফ মিনিস্টার না, কথাবার্তা সাবধানে বলুন, আমরা জানি কি করে এর অ্যাকশন নিতে হয়। এই জন্যই ভয়টা পাচ্ছে আর কি বিরোধীরা, এই জন্যই ভয়টা যে পাচ্ছে। স্ট্রিক্ট তার অ্যাকশনের কারণ জায়গায় যেতে আপনাদের চলেছে। মনে আছে, মনে করিয়ে দিই, মানুষের মেমোরি তো খুব শর্ট। বিরোধী না। CAA